গল্পছন্ন ছাড়া জীবন। পর্ব 6। লেখা মেহেরনুর। হাসপাতাল থেকে রুশান সোজা তার বাড়িতে ফিরে এলো। বাড়িটা যেন আজ আগের মতো আর লাগছিল না। বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি কোণা তাকে ড্যাব করে তাকিয়ে দেখছে এমন মনে হচ্ছে। আর সেও দাঁড়িয়ে আছে নিথর, অচেনা এক অনুভূতিতে ডুবে। হঠাৎ তার চোখ গেল ডাইনিং রুমের দিকে। সেখানে বসে এনামুল হাসান আর আলিফা বেগম কোনো এক বিষয় নিয়ে প্রাণ খুলে হাসি ঠাট্টা করছেন। তাদের পাশে বসে আছে 3 সন্তান আনাম, এনা আর আমান। এটি ছিল প্রতিদিনের অভ্যস্ত দৃশ্য। তবুও আজ এই দৃশ্যটাই রুশানের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। এতদিন সে কখনো গুরুত্ব দিয়ে ভাবেনি, নিজের আব্বুকে দ্বিতীয় বউয়ের সাথে এতটা আপন হয়ে বসে থাকতে দেখে তার মন কখনো এমন উথাল পাতাল হয়নি। কিন্তু আজ সে তাদের আসল মুখ, আসল হিসেব, আসল নিষ্ঠুরতা সবটাই জেনে গেছে। তাই দৃশ্যটা দেখতেই তার বুকের ভেতরটা থকথক করে জ্বলে উঠল আগুনের মতো। তার মাথার ভেতর বারবার একই কথা ঘুরে ফিরে বাজতে লাগল। আজ এই বাড়িতে, ঠিক এই জায়গায় তো আমার আম্মু থাকার কথা ছিল। আর তার পাশেই থাকার কথা ছিল আমার নিজের ভাই বোনদের। আজ রুশানের মাথায় একসাথে ঘুরপাক খেতে লাগলো অজস্র প্রশ্ন। প্রতিটা প্রশ্ন যেন আরেকটা আঘাত হয়ে তার ভেতর বিদ্ধ হচ্ছিল। 10 বছরের সংসার, এত বছর একসাথে থাকা, একদিনের জন্যও কি তার আম্মুর প্রতি মায়া জন্মায়নি তার আব্বুর? এতটা নির্দয়া, এতটা পাষাণ একজন স্বামী কিভাবে হতে পারে? যদি তার আম্মুকে সত্যিই পছন্দ নাই হতো, যদি তার প্রতি কোনো ভালোবাসা কখনোই না জন্মাতো, তাহলে তাকে দুনিয়ায় আনলো কেন তার আব্বু? দুনিয়ায় এনে এত অল্প বয়সে এত মানসিক নির্যাতন করার কি এতটাই দরকার ছিল? এনামুল হাসান তার নিজের বিয়ে করা বউয়ের উপর তো অবিচার করেছেই, তার সাথে নিজের সন্তানের প্রতিও করেছেন নিষ্ঠুর আচরণ। আম্মুর প্রতি হওয়া সব অবিচার মনে পড়তেই মাথা ঝিমঝিম করে উঠল রুশানের। চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। মনে হলো দমটা যেন আর নিতে পারছে না সে। আজ যেন এই বাড়ির দেয়ালগুলোও তাকে আঘাত করতে লাগল। রাগে, দুঃখে, অপমানে তার পুরো শরীর কাঁপছে। এই মুহূর্তে সে শুধু একটা কথাই অনুভব করছে। এ বাড়িতে আর এক মুহূর্তও সে থাকতে চায় না। কপালে যা আছে তাই সে মাথা পেতে নেবে। কারণ রুশানের এই বাড়ির দূষিত পরিবেশে দম নিতে ভীষণ কষ্ট হচ্ছে, তার বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ তাকে প্রায় পাগল করে তুলছে আজ। এজন্য রুশান ঠিক করে ফেলল সে এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে। যে বাড়িতে তার মায়ের স্মৃতি মুছে ফেলা হয়েছে, যে বাড়িতে তার জন্য ভালোবাসার সামান্য জায়গাটুকুও নেই, সেই জায়গায় আর এক মুহূর্তও সে থাকতে চায় না। যেই ভাবা সেই কাজ। রুশান নিঃশব্দে নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র একে একে গুছাতে শুরু করল। সব কাপড়, বই, ডায়েরি, কাগজপত্র, যা যা তার নিজের, সব ব্যাগে ভরে রেখে দিল বারান্দার বাইরের ছোট্ট রুমে। এ যেন তার জীবনের শেষ প্রস্তুতি। যাওয়ার আগে শুধু একটি কাজ বাকি, তার আব্বুকে শেষ কিছু কথা বলা। তার মায়ের জন্য, নিজের জন্য, একবার হলেও কিছু বলতে চায় সে। মন শক্ত করে রুশান তার আব্বুর রুমের দিকে হাঁটতে লাগল। ঠিক তখনই সামনেই এসে দাঁড়ালো আলিফা বেগম। রুশানের কপালে মোটা সাদা ব্যান্ডেজ, চোখে মুখে ক্লান্তির ছাপ, স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে ব্যথায় কুঁকড়ে আছে, কিন্তু আলিফা বেগম নিঃশব্দে ঠান্ডা চোখে তাকিয়ে রইলেন। একটিবারও জিজ্ঞেস করলেন না রুশানের কি হয়েছিল। রুশানের প্রতি আলিফা বেগমের যেন কোনো দয়া নেই, কোনো উদ্বেগ নেই, এক ফোঁটা মানবিকতাও নেই। বরং তার চোখে ছিল শুধু সন্দেহ, অহংকার আর দমন করার চিরচেনা দৃষ্টি। রুশানেরও ইচ্ছা ছিল না এই খারাপ, কুচক্রী মহিলার সাথে একটুও কথা বলার। তাই সে আলিফা বেগমকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি তার আব্বুর রুমের দিকে এগোতে চেয়েছিল। কিন্তু আলিফা বেগম থামলেন না। তিনি নিজেই সামনে দাঁড়িয়ে কথা বলে উঠলেন। তোমার বাপে এত কষ্ট করে তোমাকে মানুষ করল, পড়াশোনা করালো, আর তুমি তাকে এভাবে কষ্ট দিলে? তুমি ভার্সিটিতে চান্স পেয়েছ, সেই খবরটা পর্যন্ত তোমার বন্ধু আসিফের কাছ থেকে জানতে হলো আমাদের। একবারও তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? উল্টো সারাদিন নিরুদ্দেশ হয়ে বেড়ালে।
রুশানের একটুও কথা বলার ইচ্ছা হলো না। সে কোনো উত্তর না দিয়ে, কোনো কথা না বলে, চোখও না তুলেই সরাসরি তার আব্বুর রুমে ঢুকে গেল। এনামুল হাসান রুশানকে দেখামাত্রই তাড়াহুড়ো করে বেড থেকে নেমে এলেন। মুখে তার অবাক ভাব, গলায় অভিযোগের সুর। ভার্সিটিতে চান্স পেয়েও আমাকে জানালি না কেন? আমি কি তোকে পড়াশোনা করিয়ে খুব বড় ভুল করে ফেলেছি তাই না? রুশান কিছু বলতে পারল না। চোখে পানি জমে উঠল তার, গলার শব্দও আটকে গেল। তখনই এনামুল হাসানের চোখ প্রথমবারের মতো গেল রুশানের মাথার মোটা ব্যান্ডেজের দিকে। তার কপাল কুঁচকে গেল, কণ্ঠে বিরক্তির ছাপ। আজ আবার কার সাথে মারামারি করেছিস? এই মারামারি করতে করতে একদিন তুই নিজেকে অনেক বড় বিপদে ফেলবি দেখে নিস। রুশান চুপ। একদম চুপ। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, কিন্তু কেন কাঁদছে সে এটা বুঝতে পারছে না এনামুল হাসান। তিনি বিরক্ত হয়ে এগিয়ে এসে রুশানের কাঁধ হাতে ধরে হালকা ঝাঁকাতে লাগলেন। রুশান, কথা বল। আজ এমন খুশির দিনে কাঁদছিস কেন? এইবার রুশান হঠাৎ ভেঙে পড়ল। এক মুহূর্তে তার ভেতরের সব চাপা ব্যথা ফেটে বেরিয়ে এলো। সে ঝাঁপিয়ে পড়ে তার আব্বুকে জড়িয়ে ধরল। কিন্তু সেই আলিঙ্গনে ছিল না ভালোবাসা। ছিল ক্ষোভ, ব্যথা আর লুকানো শোকের লেলিহান আগুন। কাঁদতে কাঁদতেই বলে উঠল সে, তুমি এত পাষাণ না হলেও পারতে, আব্বু। তুমি খুবই পাষাণ মানুষ। তোমার মনে এক ফোঁটা দয়া মায়া নেই। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, এমনকি তুমি মারা গেলেও না। তোমাকে শেষবার দেখতেও আসব না। কারণ তুমি কোনোদিনই আমার বাবা ছিলে না। তুমি মারা গেলে আমি সেদিন খুব 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 খুশি হব, আমি তোমার জানাজাতেও আসব না। এনামুল হাসান হঠাৎ রুশানকে তার বুক থেকে দূরে ঠেলে দিলেন, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে দুই গালে ঝাপাঝাপি করে চড় মারতে লাগলেন। গাল লাল হয়ে উঠল রুশানের, কিন্তু রুশান তবুও চুপচাপ দাঁড়িয়ে রইল। যেন ব্যথা আর অপমান তার কাছে নতুন কিছু নয়। এনামুল হাসান তা দেখে গলায় বিষ ঢেলে বললেন, ভার্সিটিতে চান্স পেয়েই দেখি তোর মুখের বুলি ফুটেছে। তোকে পড়াশোনা করিয়ে যে ভুল করছি তা আমি জানতাম। তোকে ঘরে বন্দি করে রাখলেই বেশি ভালো হতো। আলিফা ঠিকই বলেছিল। তুই পড়াশোনা করে বড় হলে আমার কোনো লাভ নাই। 2 দিন পর বউ নিয়ে আলাদা হয়ে থাকবি আর আমার কপালেই ঝাঁটা মারবে। চাকরি করে টাকা তো দিবিই না, উল্টো সারাদিন তর্ক করবি এটা ওটা নিয়ে। আমি কেন যে শুনলাম না ওর কথা। এনামুল হাসানের কথার প্রতিটি শব্দ যেন ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। কিন্তু রুশানের মুখে হঠাৎই একটি নিস্তব্ধ, তীক্ষ্ণ, কষ্টভরা হাসি ফুটে উঠল। সেটা ব্যথার নয়, বরং তীব্র বিদ্রূপে হাসল সে। এই হাসি দেখে এনামুল হাসান কেমন যেন থমকে গেলেন। মুহূর্তের জন্য বিস্ময় ছড়িয়ে পড়ল তার মুখে। কিন্তু রুশান কিছু বলল না। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন দগ্ধ আগুনের মতো ফুটছিল তার। এতে এনামুল হাসান আরও ক্ষেপে গেলেন। তিনি আবার এগিয়ে এসে আরও কয়েকটি চড় মারতে মারতে চিৎকার করে উঠলেন, তুই কি আমার ছেলে? আমার মনে হয় না। মাঝে মধ্যে তোকে নিয়ে আমার সন্দেহ হয়। তুই এত অমানুষ হলি কেমনে রে? একজন বাবার মুখ থেকে ছেলের প্রতি উচ্চারিত এটাই ছিল সবচেয়ে নির্মম, সবচেয়ে অপমানজনক আঘাত। শরীরের চড়ের ব্যথা হয়তো কিছুক্ষণ থাকে, কিন্তু এই কথার আঘাত রুশানের বুকের ভেতর রক্তের মতো জমে গেল। তবুও রুশান কিছু বলল না। তার ঠোঁট শক্ত, চোখে পানি জমে আছে, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। ধীর পায়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এল সে। বাইরে এসে আবার একবার চারদিকে তাকালো। তারপর সে ছুটে গেল সেই জায়গায়, যেখানে তার প্রয়োজনীয় জিনিসপত্র ভর্তি ব্যাগটি রেখেছিল। কিন্তু জায়গাটা ফাঁকা। সম্পূর্ণ ফাঁকা। ব্যাগ কোথায় তার? তার সব কাগজপত্র, জামাকাপড় সব তো ওই ব্যাগেই ছিল। রুশানের বুক ধক করে উঠল। সে হন্যে হয়ে চারদিক খুঁজতে লাগল। ডাইনিং, করিডোর, গ্যারেজ, গেস্ট রুম, সব জায়গায় হাতড়াতে লাগল। কিন্তু ব্যাগ নেই। শেষমেশ সে রাগে ক্ষোভে উদেগে আলিফা বেগমের সামনে এসে দাঁড়াল। কণ্ঠে চাপা ক্রোধ, ব্যাগ কই আমার? ব্যাগ দিন।
আলিফা বেগম তখন চেয়ারে বসে। তার মুখে চিরচেনা কপট শান্তির মুখোশ। তিনি ভ্রু কুঁচকে একেবারে অভিনয়ের মতো বিস্মিত কণ্ঠে বললেন, কিসের ব্যাগ? এমনভাবে বললেন, যেন জীবনে কোনোদিন ব্যাগ শব্দটাই শোনেননি। চোখে মুখে এতটাই অভিনয়, যেন তিনি দুনিয়ার সবচেয়ে নিষ্পাপ মহিলা। রুশান এবার আর নিজের রাগ সামলাতে পারল না। দাঁত চেপে গম্ভীর গলায় বলল, ব্যাগটা দিন, দয়া করে। তা না হলে সবকিছু তছনছ করে দেব এখনই। রুশানের হুমকির তোয়াক্কাই করল না আলিফা। চোখ তুলে তাকালোও না যেন। রুশান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এসে শান্ত, ঠান্ডা, কিন্তু কাটাধরা স্বরে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, জানেন তো? বেশি উড়বেন না, মিসেস আলিফা বেগম। বেশি উড়লে পতনটা খুবই ভয়ঙ্কর হয়। ব্যাগটা দিন আমাকে। আলিফা এবার মুখ তুলল। চোখে তার শান্ত, তাচ্ছিল্যের হাসি। আমি কই উড়ছি? উড়ছ তো তুমি। বাপের টাকা খেয়ে পড়েছ, ভালো জায়গায় চান্স পেয়েছ, আর এখন পালাতে চাইছ? ভাবছ এত সহজে পার পেয়ে যাবে? তার ঠোঁটের কোণে বিদ্রূপ জমে উঠল। তোমার পেছনে যত টাকা খরচ হয়েছে 1 টাকাও শোধ না করা পর্যন্ত তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। আর ব্যাগ? ব্যাগ তো দূরের কথা। রুশান তখন ঠোঁটে তাচ্ছিল্যের হাসি টেনে বলল, হঠাৎ এত দরদ দেখাচ্ছেন যে? এই কিছুদিন আগেই তো আমাকেই তাড়িয়ে দিয়েছিলেন বাড়ি থেকে। আর এখন এত কাছে রাখতে চাইছেন কেন? ব্যাপারটা কি? আলিফা এবারও কোনো উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রুশান তখন গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের হয়ে যাব। যে বাড়িতে আমার আম্মুর জায়গা হয়নি, সেখানে আমি রুশান থাকব না। আর আপনারাও না। এই কথাগুলো বলে সে দ্রুত রুম ছেড়ে বের হয়ে গেল। নিজের ঘরের দরজা ঠেলে ঢুকতেই তার চোখ থমকে গেল, ব্যাগটা তো তার রুমে। রুশান হতভম্ব। ব্যাগ এখানে এলো কিভাবে? সে তাড়াতাড়ি ব্যাগ খুলে চেক করতে লাগল। সবকিছু ঠিকঠাক আছে। কোনো কিছুই নষ্ট হয়নি, হারায়নি। ঠিক তখনই তার খেয়াল হলো, দরজার কাছে দুটো ছোট ছায়া দাঁড়িয়ে আছে। আনাম আর এনা। 2 ভাইবোন চুপ করে তাকিয়ে আছে রুশানের দিকে। রুশান বুঝতে পারল তার ব্যাগ এই দুজনই এনে দিয়েছে। রুশানের যে কি আনন্দ লাগছে সে কাউকে বোঝাতে পারছে না। মনে হচ্ছিল ছোট একটা সুখ যেন বুকের ভেতর হঠাৎ দপ করে জ্বলে উঠল। রুশানের ইচ্ছা করল আদর করে দিতে তার ভাইবোন 2 জনকে। এজন্য সে হাত বাড়াতেই ওরা 2 জন দ্রুত পালিয়ে গেল। আসলে আলিফা কখনোই তাদের রুশানের কাছাকাছি আসতে দেয়নি। সব সময় দূরে দূরে রাখত। কিন্তু আনাম আর এনা চায় রুশানের সাথে কথা বলতে, চায় তার সাথে মিশতে, চায় তাকে ভাইয়া বলে ডাকতে, কিন্তু আলিফা তো কখনোই শেখায়নি ওদের রুশানকে ভাই বলে ডাকতে। তবুও তারা চুপি চুপি ভালোবেসে গেছে রুশানকে। এনামুল হাসান ভীষণ চিন্তিত মুখে বসে আছেন। আজ রুশানের কথাবার্তা কেমন যেন অন্য রকম লাগছিল তার। মাথার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে এনামুল হাসানের। হঠাৎ আলিফা রুমে ঢুকে দরজা লক করে বললেন, তোমাকে বারবার বলেছি, যে কোনোভাবে হোক রুশানের ভাগের সব অংশ আমার ছেলেমেয়েদের নামে লিখে দিতে। কিন্তু তুমি শুনলে না তো। রুশান মনে হয় সবকিছু জেনে গেছে। ও তো আজকেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যানও করছে। ব্যাগে সব দরকারি কাগজপত্র উঠে রেখেছে। এমনকি জায়গাজমির সমস্ত দলিলও। এনামুল হাসান মুহূর্তের মধ্যে যেন গর্জে উঠলেন। কি সব বলছো? ও জানলো কেমনে? আর এসব দলিল পেলই বা কেমনে? আলিফা তখন মুখ ঝাপসা করে বলল, হয়তো ওর নানি বাড়ি গিয়েছিল রুশান। ওর মায়ের মৃত্যুর খবর ও জেনে গেছে সম্ভবত। আজ রুশান আমাকেও হুমকি দিয়ে কি সব কথা শুনালো। ওর নানার বাড়ি থেকে নিশ্চয় কোনো পরিকল্পনা নিয়েই সে এসেছে। এই জন্য বলেছিলাম বিদেশ পাঠিয়ে দাও, শুনলে না তো। এবার খাও বা সজোরা। এলোমেলো চিন্তার মধ্যে আলিফার চোখে বিরক্তি আর ক্ষোভ একসাথে জ্বলজ্বল করছিল। কিন্তু এনামুল হাসান তার কথার তোয়াক্কা না করেই রুম থেকে বেরিয়ে গেলেন রুশানের ঘরের দিকে। কিন্তু তার আগেই রুশান বের হয়ে গেছে বাড়ি থেকে।
রুশান এই রাতের বেলা কোথায় চলে গেল? এনামুল হাসান বুঝতে পারছেন না কিছু। তাছাড়া এখন রুশান ছোট নয়, তাকে জোর করে ধরে রাখাও সম্ভব নয়। তবুও এনামুল হাসান এই রাতেই পুলিশ নিয়ে ছুটে গেলেন মৌগাছি গ্রামে, অর্থাৎ রুশানের নানুর বাড়িতে। কিন্তু পুরো বাড়ি, এমনকি পুরো গ্রাম তন্নতন্ন করে খুঁজেও রুশানকে কেউ পেল না। এনামুল হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বছর চোখে চোখে রাখার পরও তার কি লাভ হলো? এনামুল হাসানের রুশানকে এত কাছে রাখার একমাত্র উদ্দেশ্য ছিল রুশানের নামের সমস্ত প্রপার্টি। কারণ রুশানের দাদু একরাম হাসান অনেক আগেই তা রুশানের নামে লিখে দিয়েছেন। রুশা বেগম ছিলেন একরাম হাসানের প্রিয় ছেলের বউ। তিনি রুশাকে নিজের মেয়ে মনে করতেন। তিনি নিজে পছন্দ করে এনামুল হাসানের বিয়ে দিয়েছিলেন রুশার সাথে। এনামুল হাসান অনেকবারই রুশাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু একরাম হাসানের জন্য তা কখনো সম্ভব হয়নি। রুশান পৃথিবীতে আসার পর একরাম হাসান এত খুশি ছিলেন যে, তিনি আনন্দে তার সমস্ত প্রপার্টি রুশানের নামে লিখে দিয়েছেন। এটা তিনি কাউকেই জানাননি। কারণ এনামুল হাসান জানলে এসব হতে দিত না। রুশান ছিল একরাম হাসানের জান কলিজা। তিনি সব সময় তার একমাত্র নাতির মুখে হাসি দেখতে চেয়েছিলেন। একরাম হাসান বুঝতে পারছিলেন, তার মৃত্যুর পর এই সংসারে অনেক কিছু বদলে যাবে। এনামুল হাসানকে এখন চোখে চোখে রাখলেও, তার মৃত্যুর পর এনামুল হাসানকে শাসন করার কেউ থাকবে না। একরাম হাসানের এই ভবিষ্যৎবাণী যেন একে একে পূর্ণ হল। তার মৃত্যুর 1 বছরের মধ্যেই রুশার সাথে এনামুল হাসানের ডিভোর্স সম্পন্ন হয়েছে। এনামুল হাসানের জবটা অনেক আগেই চলে গিয়েছে। বাড়ি ভাড়া থেকে যে টাকা আসে, তাই দিয়েই এতদিন সংসার চালাচ্ছিলেন। কিন্তু ছেলেমেয়ে সব বড় হচ্ছে, সবার পিছনে এখন খরচ বেড়ে যাচ্ছে। এজন্য তিনি ব্যবসা বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে প্রপার্টি বন্ধক রেখে কিছু লোন নিতে গিয়ে তিনি হঠাৎ জানতে পারলেন, এই বাড়ির আসল মালিক আসলে রুশান। শুধু এই বাড়ি নয়, একরাম হাসানের সমস্ত জমিজমা, টাকা পয়সা সবই রুশানের নামে রেখে দিয়েছেন তার বাবা। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।